পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে এবার 1597 পাতার চার্জশিট জমা দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, যেখানে 7 জনকে অভিযুক্ত করা হয়েছে এবং এই 1597 পাতার চার্জশিটে পরতে পরতে পাকিস্তান যোগ কিন্তু খুঁজে পেয়েছেন ভারতের তদন্তকারী অফিসাররা। এবং এই চার্জশিট শুধুমাত্র ভারতের জন্য ইম্পর্টেন্ট নয়, এটা কিন্তু আন্তর্জাতিক স্তরের কাছেও ভারত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে পাকিস্তান দিনের পর দিন ভারতকে অশান্ত করার ছক কষে যাচ্ছে। কিছু ক্ষেত্রে তারা সফল হচ্ছে, কিছু ক্ষেত্রে তারা পারছে না। এবং এই পার্টিকুলার চার্জশিটে এমন কিছু তথ্য ভারতের গোয়েন্দারা আজকে কোর্টের কাছে জানিয়েছেন, তা কিন্তু অত্যন্ত ভয়াবহ, বিপজ্জনক এবং বিস্ফোরকও বটে। কি আছে এই চার্জশিটে আজকে আলোচনা করব এই ভিডিওতে। সেই চার্জশিটের জিস্ট অর্থাৎ সামারাইজড একটি ভার্সন আপনাদের সামনে জানাবো, যেগুলো আপনাদের জানা খুব প্রয়োজন। যারা এই ভিডিওটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। তাহলে এই ধরনের আপগ্রেডেড নিউজ আমি আপনাদের সামনে রেগুলার ভিত্তিতে নিয়ে আসতে পারবো। যাই হোক, আজকে জম্মু কাশ্মীরে যে এনআইএ কোর্ট আছে সেখানে 1597 পাতার একটি চার্জশিট জমা দিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এবং পেহেলগাম হত্যাকাণ্ডের 8 মাস পর এই অপারেশন অর্থাৎ ইনভেস্টিগেশন ভারতের গোয়েন্দা দপ্তর শেষ করেছে, তা কিন্তু নিঃসন্দেহে উল্লেখযোগ্য একটা বিষয়। এপ্রিল মাসের শেষ দিকেই পেহেলগাম হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। দুটো কারণে এই হত্যাকাণ্ড অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে ওঠে। প্রথমত, পাকিস্তান জঙ্গিরা কাশ্মীরে সাধারণত ভারতের সেনাবাহিনীকে টার্গেট করে গুলি চালায়, কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছিলাম তারা নিরীহ মানুষদেরকে টার্গেট করেছে। এবং আরো স্পেসিফিক্যালি যদি বলি, তাহলে নিরীহ হিন্দু মানুষ যারা ওখানে ছুটি কাটাতে গেছিলেন, উৎসব মুখরিত একটা পরিবেশে নিজেদেরকে আনন্দে উদ্বেলিত করেছিলেন, ঠিক তাদের উপর কিন্তু এই নৃশংস হত্যালীলা পাকিস্তানের পক্ষ থেকে বেছে বেছে চালানো হয়েছিল। অভিযোগ এরকমও সামনে এসেছিল যে গুলি চালানোর আগে কাউকে ইসলামিক শ্লোক বলতে বলা হয়েছিল এবং কারোর সঙ্গে আরো খারাপ কিছু ব্যবহার করা হয়েছিল। ফলে সব মিলিয়ে এই পেহেলগাম হত্যাকাণ্ড গোটা ভারতকে সেদিন কাঁপিয়ে দিয়েছিল। আন্তর্জাতিক স্তরে এই ঘটনা অনেকটা জলঘোলা করেছিল, অনেক দূর এগিয়েছিল। আজকে 8 মাস পর 1597 পাতার একটি চার্জশিট এনআইএ এর পক্ষ থেকে জম্মু কোর্টে কিন্তু সাবমিট করা হয়েছে। 7 জন প্রধান অভিযুক্ত এখানে এনআইএ কিন্তু করেছেন চার্জশিটে। প্রথমবারের জন্য লস্কর-ই তৈবাকে লিগাল এন্টিটি হিসাবে শো করা হয়েছে চার্জশিটে। অর্থাৎ লস্কর-ই তৈবার নির্দিষ্ট কোনো কমান্ডার কিংবা শীর্ষ কর্তার নাম আলাদা করে উল্লেখ না করে পুরো লস্কর-ই তৈবাকেই এই পুরো ঘটনার মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে এনআইএ। এবং এইখানে পরিষ্কার বলা হয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামক যে সংগঠনের কথা আমি বলছি, সেই সংগঠন আসলে লস্কর-ই তৈবারই প্রক্সি একটি গ্রুপ। অর্থাৎ ইউনাইটেড নেশনের মতো জায়গায় লস্কর-ই তৈবা নিষিদ্ধ যেহেতু একটি সংগঠন ভালোভাবে কাজকর্ম করতে পারে না, ফলে তারা একটি অন্য নামে একটি সংগঠন ওপেন করে যার নাম দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। তারা আসলে পেহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি ইনভলভ। এবং পেহেলগাম হত্যাকাণ্ডের 1 ঘন্টার মধ্যে তারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই অপরাধকে ক্লেম করে এবং তারা বলে তারাই এই অপরাধের পিছনে আছে। যদিও পাকিস্তান সরকার বুঝতে পারে এই ধরনের সোশ্যাল মিডিয়ায় ক্লেম তাদেরকে বিপাকে ফেলবে, ফলে 1 ঘন্টার মধ্যে ফের সেই পোস্টটাকেও কিন্তু ডিলিট করা হয়। কিন্তু ততক্ষণে আন্তর্জাতিক স্তর যা বোঝার কিন্তু বুঝে যায় এবং এনআইএ কিন্তু এই রেজিস্ট্যান্স ফোর্স এবং লস্কর-ই তৈবা এই 2 সংগঠনকে একযোগে প্রধান অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে এই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির এই তদন্তে। পরবর্তীকালে যে কথাগুলো এই পুরো চার্জশিটে লেখা হয়েছে বা যাদেরকে অভিযুক্ত করা হয়েছে, তাদের মধ্যে প্রধান যে অভিযুক্ত তার নাম সাজিদ জাট। বলা হচ্ছে ইনি পাকিস্তানের হ্যান্ডেলার, লস্কর-ই তৈবার অন্যতম বড় কমান্ডার। ইনি এই ঘটনার মূল মাথা এবং ইনি এই ঘটনাটিকে কোঅর্ডিনেট করেছিলেন, পরিকল্পনা করেছিলেন এবং ইনি বেসিক্যালি এই টিমটাকে ফর্ম করেন। কোন পথে আক্রমণ করা হবে, কিভাবে এই আক্রমণটি সংঘটিত করা হবে এবং কোন পথে দুষ্কৃতীরা পালাবে কিংবা পালানোর চেষ্টা করবে
এবং কিভাবে লোকাল গ্রাউন্ড লেভেলের সাপোর্ট জোগাড় করা হবে, জায়গাগুলো রেকি করা, কাদের কাদের ইনভলভ করা হবে সেই প্ল্যানিংটা করা, কিভাবে অস্ত্র ভারতে ঢোকানো হবে সেই পরিকল্পনা করা, কিসের মাধ্যমে গুলি ঠিক কতজনকে করা হবে সেই পুরো পরিকল্পনাটা যিনি করেছিলেন তিনি পাকিস্তানি ইসলামপন্থী একজন জঙ্গি যার নাম সাজিদ জাট। তাকে কিন্তু প্রধান অভিযুক্ত করা হয়েছে। অর্থাৎ দুজন এই অভিযুক্ত তালিকায় আপনারা বুঝতে পারলেন। পরবর্তীকালে তিনজন পাকিস্তানের ন্যাশনালিস্ট তাদেরকে জঙ্গি হিসাবে চিহ্নিত করা হয়েছে এই ইনভেস্টিগেশন এজেন্সির চার্জশিটে। একজনের নাম ফয়সাল জাট, দ্বিতীয় জনের নাম হাবিব তাহির এবং তৃতীয় জনের নাম হামসা আফগানি। এই তিনজনই কিন্তু ভারতের সেনাবাহিনীর এনকাউন্টার দ্বারা মৃত। আপনারা জানেন কিছুদিন আগে কাশ্মীরে ভারত অপারেশন মহাদেব নামে এক এনকাউন্টার অপারেশন কিন্তু লঞ্চ করে এবং সেখানে কিন্তু এই তিনজন পাকিস্তানের আততায়ীকে সোজাসুজি গুলি করে খতম করে পাকিস্তানের খতম করা হয় ভারতের এই সেনাবাহিনীর পক্ষ থেকে। কিন্তু খতম করার পরেও তাদের কাছ থেকে দুটো মোবাইল পাওয়া যায়, যেগুলো এই ইনভেস্টিগেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। আমি ভিডিওটি শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন। পাশাপাশি দুজন লোকাল ফেসিলিটেটরকেও চিহ্নিত করা হয়েছে। একজনের নাম পারভেজ আহমেদ জোঠার, অন্যজনের নাম বসির আহমেদ জোঠার, যারা গ্রাউন্ড লেভেল সাপোর্ট দিয়েছিলেন, যারা এই জঙ্গিদের পালানো সাহায্য করেছিলেন এবং কোথাও না কোথাও লোকাল কাশ্মীরি মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ভারতবর্ষকে অশান্ত করার চক্রান্ত করেছিলেন, তা কিন্তু এনআইএ এর এই চার্জশিটে পরিষ্কার। এবং আপনারা বুঝতেই পারছেন চার্জশিট তখনই দেওয়া হয় যখনই আপনার বিপক্ষে কোনো প্রমাণ তদন্তকারী অফিসাররা পান এবং সেই প্রমাণগুলি কোর্টে সাবমিট করা হয় লিখিতভাবে। এরপর ট্রায়াল প্রসেস শুরু হবে, ফলে দীর্ঘমেয়াদী একটা প্রসেস হবে। কিন্তু প্রাথমিকভাবে এই ইনভেস্টিগেশন যেখানে নিয়ে গিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অফিসাররা শেষ করেছেন তা কিন্তু অত্যন্ত সাধুবাদযোগ্য একটি কাজ। পাশাপাশি এই পুরো ঘটনাকে কিভাবে পাকিস্তানের সঙ্গে লিঙ্ক আপ করা সম্ভব হয়েছে, 3 থেকে 4টে পয়েন্ট খুব সহজে আপনাদের আমি বলছি। প্রথমত, ডিজিটাল অ্যান্ড কমিউনিকেশন এভিডেন্স ভারত সরকার কিন্তু খুঁজে পেয়েছে। যে তিনজন জঙ্গিকে এনকাউন্টারে মারা হয়েছিল তাদের কাছে দুটো মোবাইল ডিভাইস পাওয়া যায়। সেখানে একাধিক নথি এটা প্রমাণ করে যে পাকিস্তানে বসে কেউ বা কারা প্রতিনিয়ত ডিরেক্ট করছিল এই জঙ্গিদের এবং পুরো প্ল্যান অফ অ্যাকশন, প্ল্যান অফ অপারেশন, প্ল্যান অফ স্পন্সরশিপ, প্ল্যান অফ এসকেপেশন, সমস্ত কিছু পরিকল্পনা পাকিস্তানে বসে করা হয়েছিল, তার ডিজিটাল নথি থেকে পরিষ্কার হয়ে যায়। সেকেন্ড যে বিষয়টি হয়েছিল যে দুটো মোবাইল ফোন পাওয়া যায়, সেই দুটো মোবাইল ফোনও কিন্তু পাকিস্তান থেকে কেনা এবং পাকিস্তানের আর্মি অফিসাররা কিন্তু সেই চাইনিজ মেড মোবাইলগুলো ব্যবহার করতো, তা আমরা পরবর্তীকালে জেনেছি। ফলে সহজেই অনুমেয় পাকিস্তান তাদের দেশের তৈরি একটি ডিভাইস কেন জঙ্গিদের দিয়েছিল এবং জঙ্গিরা খুব সুন্দরভাবে সেগুলোকে ব্যবহার করেছে কমিউনিকেশন চ্যানেল হিসাবে। তৃতীয়ত, পাকিস্তানের স্পন্সরশিপে এই পুরো ঘটনাটি ঘটেছে তা একাধিক প্রমাণ তদন্তকারী অফিসাররা পেয়েছেন। অর্থাৎ পাকিস্তানে বসে প্ল্যান করা, ডিরেক্ট করা এবং পুরো বিষয়টিকে ইমপ্লিমেন্ট করার পিছনে পাকিস্তানের স্পন্সরশিপ, পাকিস্তানের টাকা, পাকিস্তানের পুরোটাই যে ইনভলভমেন্ট ছিল তা কিন্তু গোয়েন্দা সংস্থারা প্রমাণ করে দিয়েছেন। এদের বিপক্ষে কোন কোন আইনের ধারা দেওয়া হয়েছে? প্রথমত, বিএনএস 2023 ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এদেরকে অ্যাকিউজড করা হয়েছে, একাধিক ধারা দেওয়া হয়েছে। ইউএপিএ অ্যাক্ট 1967 অর্থাৎ ভারত বিরোধী ধারা, দেশদ্রোহিতার ধারা এদের বিপক্ষে দেওয়া হয়েছে। আর্মস অ্যাক্ট 1959 সেটি দেওয়া হয়েছে এবং ওয়েজিং ওয়ার এগেনস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই ধারাও কিন্তু এদের বিপক্ষে অ্যাপ্লাই করা হয়েছে এনআইএ এর দ্বারা। এবার এই পুরো বিষয়টি লিগাল প্রসিডিওর মারফত শেষ হওয়ার জায়গায় যাবে। এই পুরো ডকুমেন্টগুলো অন্তত এটা এভিডেন্স হিসাবে কাজ করছে যে ক্রস বর্ডার টেরোরিজমে পাকিস্তান কিভাবে আমাদের দেশকে অশান্ত করার চেষ্টা করছে এবং এর কিন্তু একটা লং টার্ম জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট, ডিপ্লোম্যাটিক ইম্প্যাক্ট 100% পড়বে। কারণ ভারত যা করছে প্রমাণ সহ করছে, বাংলাদেশের মতো ফাঁকা আওয়াজ অন্তত দিচ্ছে না। প্রমাণ ছাড়া ভারত অন্তত পাকিস্তানকে এক্ষেত্রে যে দায়ী করছে না তার যথার্থ উদাহরণ হলো এই 1597 পাতার লম্বা চার্জশিটটি। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।